ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল। সব দল একমত হলে আপত্তি নেই জানালেন প্রেস সচিব। স্বৈরাচারের লোকদের মাপ চেয়ে স্বভাব বদলাতে হবে, কারো ভয়ে চলবে না নতুন বাংলাদেশ বললেন প্রধান উপদেষ্টা। পিটাপিটি না করে সুবিচার নিশ্চিতে সময় দেওয়ার আহ্বান। আওয়ামী লীগের নামে রাজনীতি করতে দেয়া হবে না, আইনের মাধ্যমে দাঁড় করানো হবে কাঠগড়ায় জানালেন উপদেষ্টা। দল নয়, ছাত্রদের স্বার্থে ডাকসু রাজনীতির আহ্বান হাসনাতের। অপারেশন ডেভিল হান্টের সাবেক এমপি চয়ন সহ সারা দেশে গ্রেপ্তার ৩৪৩। রাঘব বোয়াল থেকে চুনোপুটি, ছাড় পাবে না কেউ, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি ফারজানা আলিনা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি। দেশের সাম্প্রতিক বিশৃঙ্খলার দায় সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। দেশের চলমান অস্থিরতা, রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। সোমবার সন্ধ্যা ৬টায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। উপদেষ্টাদের মধ্যে ছিলেন ডক্টর সালেহউদ্দিন আহমেদ, আদিলুর রহমান ও আসিফ নজরুল। ১.৫ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব গণমাধ্যমে জানান, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে তাদের আশ্বস্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন হবে না বলেও সাফ জানিয়ে দেন বিএনপি মহাসচিব। দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনও বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। দেশের চলমান অস্থিরতা ও নৈরাজ্যের বিষয়ে ডক্টর ইউনূসের সরকার দায় এড়াতে পারে না মন্তব্য করে সরকারের নিশ্চুপ থাকায় ফ্যাসিবাদ সুযোগ পাচ্ছে বলেও তাদের উদ্বেগের কথা জানান মির্জা ফখরুল। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। গত ১.৫ যুগে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে বিএনপি মহাসচিব অপারেশন ডেভিল হান্ট যেন অতীতের মতো না হয় সে বিষয়ে পরামর্শ দেন সরকারকে। ডেভিল হান্ট আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়, এই কথাগুলো আমরা অত্যন্ত জোরের সঙ্গে বলেছি। বিগত ১৫ বছর ১৬ বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতা কর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত কথা বলেছি, তারা একমত হয়েছেন। ১৫ই ফেব্রুয়ারি নির্বাচনী রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকার থেকে বার্তা আসতে পারে বলে ইঙ্গিত দেন বিএনপি মহাসচিব। সম্ভব ১৫ তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সব রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে আপত্তি নেই সরকারের। সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ৬ সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ঐকমত্য কমিটির প্রথম সভা ১৫ ফেব্রুয়ারি বলেও জানান তিনি। ১৫ই ফেব্রুয়ারি কনসেনসাস কমিশন, ঐক্যমত্য কমিশনের প্রথম মিটিংটা হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে। জাতীয় নির্বাচনে ওনারা তো চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব, এই ডিসেম্বরের মধ্যেই চাচ্ছেন। যদি সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই,
তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেননি। এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার বিষয়ে সরকার ইতিবাচক। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগ আমলে পিরোজপুরে প্রকল্পগুলোতে ১৬৪৮ কোটি টাকার দুর্নীতি হয়েছে জানিয়ে তিনি বলেন, লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার মধ্যেই আলোচনায় আসে আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে। এ নিয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সরকার স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে এখন পর্যন্ত যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ইতিবাচক। কিন্তু এক্ষেত্রে অবশ্যই যেহেতু এটা একটা নির্বাচনের বিষয়, নির্বাচন কমিশন, তারপর রাজনৈতিক দলসহ আদার স্টেক হোল্ডারদের সাথে পেপার কনসালটেশনের ভিত্তিতে এই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পিরোজপুর জেলায় গত 4 বছরে প্রায় ১৬৫০ কোটি টাকার প্রকল্পে ব্যাপক দুর্নীতির প্রমাণ মিলেছে। পিরোজপুর 1 আসনের সাবেক মন্ত্রী সম রেজাউল করিম, পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মেরাজুল ইসলাম ও সাবেক নজিরপুর উপজেলা চেয়ারম্যান জনাব নূরে আলম শাহিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, তাদেরকে সর্বোচ্চ যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে করে এ ধরনের লুটপাট করার সাহস আর কখনো কেউ ভবিষ্যতে দেখাতে না পারে। এছাড়া শিগগিরই ঢাকা শহরে সব খেলার মাঠ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কাজ চলছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। অবকাঠামোগত উন্নয়ন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের লোকদের মাপ চেয়ে স্বভাব বদলাতে হবে, কারো ভয়ে চলবে না নতুন বাংলাদেশ। সোমবার সকালে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, পিটাপিটি না করে সুবিচার নিশ্চিতে সময় প্রয়োজন। এ সময় রক্তের বিনিময়ে অর্জিত নতুন দেশ যেন পথ হারা না হয়, সেজন্য সজাগ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাই একসঙ্গে বসাতে ভালো হলো। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শহীদ 21 জনের পরিবার ও আহত 7 জনের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় স্বীকৃতি, আর্থিক সহযোগিতা, পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন শহীদ পরিবারের সদস্য ও আহতদের কয়েকজন। যে জাতি ইতিহাসকে স্মরণ করে না, তারা জাতি হিসেবে গড়ে ওঠে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে, যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে। সব হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার হবে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তাৎক্ষণিক বিচার করলে অবিচার হয়ে যায়, সুবিচার নিশ্চিতে সময় প্রয়োজন। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাব এসে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। হলো না, সে আমারে পিটবে, আমি পিটবো। এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। তোমরা বিচারের কথা বলেছো অনেক সময়, বিচার তো হবে, বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা। এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস, কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে। রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এনে দিয়েছে জুলাইয়ের শহীদেরা, সেখান থেকে যেন পথ হারা না হয় দেশ, সে বিষয়ে সজাগ থাকতে বলেন প্রধান উপদেষ্টা। এটা পথে উঠিয়ে দিয়েছেন, কিন্তু পথের থেকে পড়েও যেতে পারে। কাজে সেটাতে আমাদের সার্বক্ষণিক সাবধান থাকতে হবে, আপনাদের নজর রাখতে হবে। আমরা এনে দিলাম, খবরদার এটাকে নষ্ট করে ফেলো না।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই অভ্যুত্থানের শহীদেরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা হিসেবে পরিচয়পত্র পাবেন। অপরাধী তাদের অবশ্যই বিচার। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। দেশে আওয়ামী লীগের নামে রাজনীতি করতে দেয়া হবে না, আইনের মাধ্যমে কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার বিকেলে রাজধানীর টিএসসি গ্রাউন্ডে জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান দ্য হিরোজ অব ঢাকা ইউনিভার্সিটিতে কথা বলেন তিনি। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য দল থেকেও তৈরি হয়েছে ডেভিল। কোনো সমন্বয়ক অপরাধ করলেও আইনের আওতায় আনার আহ্বান জানান। এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান, দ্রুত ডাকসু নির্বাচন দিতে কাজ করা হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই অকুতোভয় হিরোদের সম্মান জানাতে এই আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে সময়ে স্মৃতিচারণ করেন অনেকে। এখান থেকে পরের দিনের কর্মসূচি হওয়া, সাহস থাকা, জীবন দেওয়া, সবকিছুর স্পিডের সোর্স ছিলেন আপনারা যারা সেদিন আহত হয়েছিলেন, প্রতিবাদে দাঁড়িয়েছিলেন, আপনাদের কারণে সেই আন্দোলনটা এভাবে জীবন দেওয়ার আগ্রহ পেয়েছে। এতে অংশ নিয়ে জুলাই অভ্যুত্থানের অগ্রভাগে থাকা সমন্বয়করা বলেন, বিগত সময়ে নানাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কুক্ষিগত ছিল। সেখান থেকে মুক্তি পেতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তারা। যে কোনো সুযোগবাদী ছাত্র সংগঠনের রক্তচক্ষুকে উপেক্ষা করে যেন তারা দ্রুত ডাকসু নির্বাচনের ব্যবস্থা করে। আমরা চাই না এই মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো লাঠিয়াল বাহিনী তৈরি হোক। বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে, এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠুক। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য দল থেকেও তৈরি হয়েছে ডেভিল। কোনো সমন্বয়ক অপরাধ করলেও তাকেও আইনের আওতায় আনার আহ্বান জানান সার্জিস আলম। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে, তাকেও গ্রেফতার করতে হবে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, দেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে রাজনীতি করতে দেয়া হবে না, আইনের ভিত্তিতেই তাদের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আইনের ভিত্তিতেই আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য। পরে জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দেশ জুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে নতুন করে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের 100 নেতাকর্মী। এর মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাঘব বোয়াল থেকে চুনোপুটি কেউ ছাড় পাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সঙ্গে নিয়ে রোববার রাতে গাজীপুরের শ্রীপুরে মাটির মসজিদ এলাকায় অভিযানে যায় পুলিশ। 5 তলা ভবনের 4র্থ তলায় সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের সন্ধান মেলে। গ্রেফতার করা হয় তাকে। পুলিশ জানায়, প্রায় 2 মাস ধরে স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন চয়ন। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদাবাজি হত্যা সহ একাধিক মামলা রয়েছে। চয়ন ইসলাম উনি এখানে আত্মগোপন করেছিলেন। আমরা গোপন তথ্যের ভিত্তিতে ওনাকে আমরা গ্রেফতার করেছি। ওনার বিরুদ্ধে সিরাজগঞ্জে একাধিক মামলা রয়েছে। এছাড়া গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় অভিযানে ধরা পড়েছেন 100 জন। আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে। আমাদের গোয়েন্দা এরকম কোনো গোয়েন্দা তথ্য যদি আমরা পাই, সে অনুযায়ী আমরা আমাদের পরবর্তী অপারেশন কার্যক্রম পরিচালনা করব। এদিকে রাজশাহীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, অপারেশন ডেভিল হান্টে রাঘব বোয়াল থেকে শুরু করে চুনোপুটি কেউ ছাড় পাবে না। ডেভিল হান্টে যে বড় শয়তানদের ধর, ইভেন এখানে দেখবেন ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিই নাই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। যতদিন ডেভিল মুক্ত না হবে ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। এ সময় চলতি বছর জাতীয় নির্বাচনে অংশগ্রহণে দলের প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। এছাড়া দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে অংশগ্রহণ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ সহ শীর্ষ নেতৃবৃন্দ। বাংলাদেশের মানচিত্র রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন দলটির নেতারা। পরে নতুন কমিটি ঘোষণা করা হয়। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। কিন্তু জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ। স্থানীয় সময় শনিবার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে ক্যালিফোর্নিয়া বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, নতুন কমিটি গঠনে সবার আগে মূল্যায়ন করা হবে বিগত 15 বছরের আন্দোলন সংগ্রামের ত্যাগী নেতা কর্মীদের। এই 15 বছর দলের জন্য শ্রম দিয়েছে, ত্যাগ করেছে, নিজের জীবনকে বাজি রেখে জনাব তারেক রহমানের নির্দেশে আগামী বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে যারা কাজ করেছে, প্রথম দাবি তাদের। ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের সঞ্চালনায় সম্মেলনে অংশ নেন স্থানীয় বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা। ক্যালিফোর্নিয়া বিএনপির ঐক্যকে দলের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন বক্তারা। আমরা এইভাবে যেদিন সংগঠিত হয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাই। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের ভোটের অধিকার দিবেন, আমরা যেন বহির্বিশ্ব থেকে আমরা ভোট দিতে পারি। সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিতে ক্যালিফোর্নিয়া বিএনপির বর্তমান সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানকে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। পরে তাদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। ৬,৫৩১ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। এছাড়া বেতন ও পদবি নিয়ে পরামর্শক কমিটির সুপারিশে শিক্ষকরা সম্মত হলে সেটি বাস্তবায়নের চেষ্টা করা হবে বলেও জানান তিনি। দাবি আদায়ে শাহবাগ অবরোধ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬,৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকদের মাঝে দানা বেঁধেছে তীব্র অসন্তোষ। এমন অবস্থার মধ্যেই প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে 8টি বিষয়ে শতাধিক সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে দাখিল করেছে এ বিষয়ে গঠিত পরামর্শক কমিটি। সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক জানান, সুপারিশ অনুযায়ী প্রাথমিকের শিক্ষক পদে প্রবেশ হবে 12তম গ্রেডে, 2 বছর পর স্থায়ী ও তারও 2 বছর পর সিনিয়র শিক্ষক হিসেবে 11তম গ্রেডে হবে পদোন্নতি। প্রধান শিক্ষকের জন্য সুপারিশ করা হয়েছে 10ম গ্রেড। শিক্ষক পদে প্রবেশ 12তম গ্রেডে, 2 বছর পর স্থায়ীকরণ, আরও 2 বছর পর 11তম গ্রেডে সিনিয়র শিক্ষক হিসাবে পদোন্নতি। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বেতন ও পদোন্নতি নিয়ে কমিটি থেকে আসা সুপারিশ সব শিক্ষকরা সম্মত হলে বাস্তবায়নের চেষ্টা করা হবে। পাশাপাশি তিনি জানান, ৬,৫৩১ জন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে। এটা হাইকোর্টের রায় হয়েছে, তার এগেইনস্টে আমরা আপিল করেছি বিষয়টা পুনর্বিবেচনার জন্য। প্রাথমিক শিক্ষকগণের বেতন ও পদোন্নতি বিষয়ে কমিটি কিছু সুপারিশ করেছেন। যদি শিক্ষকগণ এতে সম্মত থাকেন তাহলে আমরা তো বাস্তবায়নের চেষ্টা করব। এদিকে 5ম শ্রেণীতে সমাপনী পরীক্ষা ফিরুক, এটা চায় না পরামর্শক কমিটি। জানান, পিএসসির পরিবর্তে সুপারিশ করা হয়েছে ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্টের মাধ্যমে মৌলিক দক্ষতা জরিপ করে বিদ্যালয়কে সবুজ, হলুদ, লালে চিহ্নিত করার প্রক্রিয়াকে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।
গাফিলতির কারণে কেউ হজে যেতে না পারলে দায় নিতে হবে এজেন্সিকে। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই চুক্তি শেষ করার নির্দেশ দিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সচিবালয়ে চলতি বছরের হজ ব্যবস্থাপনার অগ্রগতি এবং সৌদি সরকারের গঠন নির্দেশনা তুলে ধরেন তিনি। জানান, অস্বাভাবিক বিমান ভাড়ার কারণ খতিয়ে দেখতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। আসন্ন হজ মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনে ১,২৭,১৯৮ জনের কোটা থাকলেও নিবন্ধন করেছেন মাত্র ৮৭,১০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১,৯০০ জন। বাড়ি ভাড়া সহ সৌদি আরবের সব সার্ভিস এজেন্সিগুলোর সঙ্গে চুক্তি শেষ করতে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও মাত্র ৪৫,০০০ জনের চুক্তি সম্পন্ন করেছে বেসরকারি এজেন্সিগুলো। এমন পরিস্থিতিতে সচিবালয়ে চলতি বছরের হজ ব্যবস্থাপনার অগ্রগতি এবং সৌদি সরকারের নির্দেশনা তুলে ধরেন ধর্ম উপদেষ্টা। ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে দুটি প্যাকেজের কথা জানান তিনি। সাধারণ হজ প্যাকেজ ১-এ নিবন্ধিত হজ যাত্রীদের জন্য মক্কায় তাদের জন্য যে বাড়িগুলো ভাড়া নিয়েছি তার সর্বোচ্চ দূরত্ব হবে ১.৬ কিলোমিটার। প্যাকেজ ২-এ সেগুলো সর্বোচ্চ দূরত্ব হবে ১.২ কিলোমিটার। অন্যদিকে মদিনায় হজ প্যাকেজ 1-এর হজ যাত্রীদের জন্য সর্বোচ্চ ১ কিলোমিটার মধ্যে এবং হজ প্যাকেজ 2-এর হজ যাত্রীদের জন্য ৩০০-৬০০ মিটারের মধ্যে হোটেল ভাড়া করা হয়েছে। সার্ভিস কোম্পানির সাথে সম্পাদিত চুক্তি মোতাবেক সেখানে খাবার সহ অন্যান্য সুবিধাদি পাবেন। চলতি বছর হজ মৌসুম সামনে রেখে বেসরকারি অনেক এজেন্সি সৌদি সরকারের নিয়ম অনুযায়ী কাজ করছে না বলেও জানান তিনি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়ে বলেন, গাফিলতির প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হজ সেবা দানকারী কোম্পানির সাথে ১৪ ফেব্রুয়ারির মধ্যে সকল চুক্তি সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে। এটা কোনোভাবেই বাড়ানো হবে না। গাফিলতির কারণে নিবন্ধিত হজযাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। ওমরা সহ বিভিন্ন ক্ষেত্রে যাত্রীদের বিমান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ১৩ সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। এজেন্সিরা গ্রুপের নাম দিয়ে ২০-৩০টা করে সিট বিমানের বুক করে রাখে, তারপরে এগুলো দ্বিগুণ, তিগুণ, চতুর্গুণ বৃদ্ধি করে বিক্রি করে। এই যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করল, এর সাথে কারা জড়িত? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সভাপতি করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১৫ কার্য দিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ অথবা ৫ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জার্মানিতে আগাম নির্বাচন উপলক্ষে টেলিভিশন বিতর্কে অংশ নিয়েছেন দেশটির ২ রাজনৈতিক দল এসপিডি ও সিডিইউ থেকে চ্যান্সেলর পদপ্রার্থী ওলাফ শালৎস তার প্রতিদ্বন্দ্বী ফ্রেডরিশ মের্জ। বিতর্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, ইইউ নীতি, অভিবাসন সমস্যা ও অর্থনীতি সহ আরও নানা বিষয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন তারা। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে আগাম নির্বাচনের বাকি আর মাত্র ২ সপ্তাহ। ২৩ ফেব্রুয়ারির এই নির্বাচনকে সামনে রেখে দেশটির রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। নির্বাচনে নিজ দলেরও প্রার্থীদের পোস্টার ও লিফলেট বিতরণ করতে দেখা যাচ্ছে শহরের অলিগলিতে। এরই ধারাবাহিকতায় এবার টেলিভিশন বিতর্কে অংশ নিলেন নির্বাচনে ২ হেভিয়েট প্রার্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি থেকে মনোনীত ক্ষমতাসীন চ্যান্সেলর ওলাফ শলৎস ও রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ থেকে চ্যান্সেলর হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ফ্রিডরিশ মের্জ। বিতর্কের শুরুতেই উঠে আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র জার্মানির সম্পর্কের বিষয়টি। জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের পণ্য রপ্তানিতে ট্রাম্পের শুল্ক নীতি কার্যকর হলে কেমন পদক্ষেপ নেওয়া হতে পারে এমন প্রশ্নের উত্তরে শলৎস বলেন, এমন কিছু ভাবা হলে ইইউ কড়া জবাব দেবে। বিতর্কের টেবিলে জার্মানির অভিবাসন সংকট নিয়েও কথা হয়। দেশটির সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ও অভিযুক্ত অভিবাসীদের দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠাতে দৃঢ় অবস্থানের কথা জানান প্রার্থী ফ্রিডরিশ মের্জ। বিপরীতে এটি ইইউর অভিবাসন আইনের লঙ্ঘন বলেও জানান চ্যান্সেলর শলৎস। সবশেষে জার্মানির অর্থনীতির বেহাল দশা, কর্মসংস্থানের অভাব ও ঋণের বোঝার জন্য চ্যান্সেলর শলৎসকেই দায়ী করেন প্রতিদ্বন্দ্বী মের্জ। ক্ষমতায় এলে দেশের অর্থনীতি তার আগের গৌরব ফিরে পাবে বলেও দাবি করেন তিনি। বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেন মের্জ। জার্মানিতে জাতীয় নির্বাচনের আগে টেলিভিশন কিংবা গণমাধ্যম বিতর্কে অংশ নেওয়া চ্যান্সেলর পদপ্রার্থীদের একটি শুদ্ধ রাজনৈতিক সংস্কৃতির অংশ।
তবে যেসব বিষয় নিয়ে শলস এবং ম্যাচ বিতর্কে অংশ নিলেন, নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করবেন সেটি সময় বলে দেবে বলছেন এদেশের রাজনৈতিক বিশ্লেষকরা। আর সত্যিকার অর্থে এই চ্যান্সেলর কার্যালয়ের দাবিদারকে তা জানা যাবে 23 ফেব্রুয়ারির পর। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বাংলাদেশ সহ বিদেশি শিক্ষার্থীরা হঠাৎ করে যেন মুখ ফিরিয়ে নিচ্ছে উচ্চশিক্ষার তীর্থস্থান খ্যাত যুক্তরাজ্য থেকে। বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের আবেদন উল্লেখযোগ্য হারে কমছে। অভিবাসন নীতিমালায় সরকারের কঠোর অবস্থানের কারণেই বিকল্প খুঁজছে শিক্ষার্থীরা, বলছেন সংশ্লিষ্টরা। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদন হঠাৎ করে উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। গেল বছর গ্র্যাজুয়েট লেভেলে পড়তে আসা শিক্ষার্থীদের সাথে করে পরিবারের সদস্যদের আনার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়। অপরদিকে ব্রিটিশ শিক্ষার্থীদের সাথে তুলনামূলকভাবে আকাশচুম্বী টিউশন ফি বৃদ্ধিও অন্যতম কারণ মনে করছেন অনেকে। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে শিক্ষার মান ধরে রাখার ক্ষেত্রে এখনো শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাজ্য। অ্যারাউন্ড 40% স্টুডেন্ট ইউকেতে আসার পরিমাণ কমেছে, যদিও ব্রিটিশ কাউন্সিল এবং ইউকেবিআই ডাটা থেকে পরবর্তীতে আমরা জানতে পারবো ওর অ্যাকচুয়াল পরিমাণ কত। কোন কোন ইউনিভার্সিটি 100% টিউশন ফি পর্যন্ত নেয়, যেটা একসাথে দেওয়াটা অনেক টাফ। সেকেন্ডলি হচ্ছে ডিপেন্ডেন্ট বন্ধ করে দেওয়ার কারণে অনেকে ফ্যামিলি ছাড়া আসতে যাচ্ছে না, সো তারা অন্য কোথাও পার্সু করছে মাস্টার্স। দেশটির মোট অভিবাসীর সংখ্যা ঠিক রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবীদের ভারসাম্য রাখতেই কঠোর নীতিতে সরকার। হাড়ভাঙ্গা পরিশ্রমের চাকরি করে উচ্চ মাত্রার টিউশন ফি পরিশোধে হিমশিম খেতে হচ্ছে বিদেশি শিক্ষার্থীদের। স্টুডেন্টদের ভিসা এক্সটেনশনের ক্ষেত্রে সিরিয়াস করা করে, যেমন কোনো একটা সাবজেক্টে যদি একটা কোনো সেকশনে একটা কোনো সেমিস্টার যদি ফেল করে, তাহলে সেটা রিটেক দেওয়ার ক্ষেত্রে অনেক ইনস্টিটিউশনে নতুন করে কস্ট ইস্যু করতে দেয় না। তো এই সকল কতগুলি কম্বাইন্ড রিজনে দেখা যাচ্ছে যে এখানে স্টুডেন্ট হিসেবে সাস্টেন করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। বিদেশি শিক্ষার্থীর ভর্তি হ্রাস পাওয়ায় নিজেদের পরিচালনা ব্যয় মেটাতে সংকটে অনেক বিশ্ববিদ্যালয়। সংকট মোকাবেলায় কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে কর্মরত 400 জনকে চাকরিচ্যুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সাথে বন্ধ করে দেওয়া হচ্ছে বেশ কয়েকটি কোর্স ও বিভাগ। ব্রিটিশ অর্থনীতিতে প্রতি বছর 42 বিলিয়ন পাউন্ড অবদান রাখে বিদেশি শিক্ষার্থীরা। তবে কঠোর ইমিগ্রেশন নীতিমালা একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফির উচ্চ হারের কারণে বিদেশি শিক্ষার্থী আসার সংখ্যা কমে গেছে। একই সাথে মুখ থুবড়ে পড়েছে বিদেশি শিক্ষার্থী নির্ভর বিশ্ববিদ্যালয়গুলো। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অপ্রাপ্তবয়স্ক শিশুদের সঙ্গে নিয়ে হজ পালন নিষিদ্ধ করেছে সৌদি আরব। অতিরিক্ত ভিড়, পরিবহন সমস্যা সহ নানা ধরনের কঠিন পরিস্থিতি শিশু ও তাদের অভিভাবকদের জন্য বিপজ্জনক হতে পারে এমন আশঙ্কা থেকে এ নতুন সিদ্ধান্ত জানিয়েছে সৌদি সরকার। রিয়াদ থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। চলতি বছরের হজ মৌসুমে শিশুদের সঙ্গে নিয়ে হজ পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। স্থানীয় সময় রোববার মন্ত্রণালয়টির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। হজের সময় ভিড় ও পরিবহন সমস্যা সহ নানা ধরনের কঠিন পরিস্থিতি বিপজ্জনক হতে পারে শিশু ও তাদের অভিভাবকদের জন্য। শিশুদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া সবার জন্য পবিত্র হজকে নিরাপদ করতেই দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা যায়। প্রায় 10-12 বছর ধরে কিন্তু গরমের মধ্যে হজের ইয়াটা চালু হয়। গরমের মধ্যে অনেক শিশু সন্তান যারা ছোট ছোট বাচ্চারা আছে, তারা বড়রাই অনেক সময় হিমশিম খাওয়া যায়, আর ছোট বাচ্চারা হজ করতে গিয়ে দেখা গেছে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে এবং অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যার জন্য সবার জন্যই কষ্ট হয়। সৌদি সরকার যে সিদ্ধান্তটা নিচ্ছে যে শিশুদেরকে নিয়ে হজ করা যাবে না, আমার মনে হয় আমার অভিজ্ঞতা থেকে যে এটা সুন্দর একটা সিদ্ধান্ত নিচ্ছে। নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পাশাপাশি যারা আগের বছরগুলোতে হজে যেতে পারেননি তাদের এবার অগ্রাধিকার দেওয়া হবে। মন্ত্রণালয় জানায় এর মাধ্যমে হজের পুনরাবৃত্তি কমিয়ে আনা এবং মুসলিম উম্মাহর জন্য হজ পালনের বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে। সৌদি আরবের হজ ব্যবস্থাপনাকে আরো উন্নত এবং সুরক্ষিত করার বিষয়টিও প্রাধান্য পেয়েছে এই সিদ্ধান্তের পেছনে। তবে অনেকেই বিরোধিতা করেছেন এই সিদ্ধান্তের। শিশুসহ পরিবারকে নিয়ে হজে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাদের অনেকেই মনে করেন এই নিষেধাজ্ঞা মুসলিম পরিবারগুলোর জন্য এক ধরনের অসুবিধা সৃষ্টি করবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এবছর হজে অংশগ্রহণকারী ব্যক্তিদের সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে, যাতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত মুসলিমরা নিরাপদে হজ পালন করতে পারেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব ফোবানা এবছর কানাডার মন্ট্রিয়ালে অনুষ্ঠিত হবে। রোববার নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিয়েছেন আয়োজকরা। এবছর ৩৯তম ফোবানার ৩ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হবে ২৯ আগস্ট থেকে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানার ৩৯তম আসর বসছে কানাডার মন্ট্রিয়ালে। রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে আয়োজক সংগঠন কানাডা বাংলাদেশ সলিডারিটি ও ফোবানার কেন্দ্রীয় কমিটি। এতে জানানো হয় এবছর আগস্টের ২৯, ৩০ ও ৩১ তারিখ ৩ দিনব্যাপী অনুষ্ঠান হবে কানাডার মন্ট্রিয়ালের ডাউনটাউনে। উৎসবে বাংলা কৃষ্টি সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে বলে জানান আয়োজকরা। প্রবাসীরা আমরা কিভাবে থাকছি এবং আমরা কিভাবে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে পারছি অথবা পারছি না, ব্যর্থতা কোথায়, সফলতা কোথায়, এই বিষয়গুলিকে আমরা বিভিন্ন সেগমেন্টে আমরা অনুষ্ঠানের মাধ্যমে তুলে নিয়ে আসতে চাই। আমরা আশা করছি এবারের সম্মেলনটি একটি মাইলফলক সম্মেলন হবে। আমরা আমাদের ফোবানাকে অনন্য উচ্চতায় আমরা নিয়ে যেতে চাই। এবার ৩৯তম ফোবানা মন্ট্রিয়ালে অনুষ্ঠিত হবে। এবারের ফোবানা অন্যান্য ফোবানার চেয়ে অনেক সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। ৩৯ বছর আগে ১৯৮৭ সালে প্রথম ফোবানার আয়োজন করা হয়। যদিও বেশ কয়েক বছর ধরে উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় এই প্ল্যাটফর্মটি কয়েক ভাগে বিভক্ত। মন্ট্রিয়াল ফোবানার আয়োজকরা আশা করছেন নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে আবারও তারা ঐক্যবদ্ধ হবেন। এই আমেরিকায় যে ৩-৪টা ফোবানা যাতে না থাকে সবার মধ্যে যে একটা দ্বন্দ্ব বা কিসের দিয়ে এটাকে ভেদ করে দিয়ে আগামীতে আমরা সব একসঙ্গে কাজ করার এই অঙ্গীকার নিয়ে আগামী পথ চলবো। আমরা একটা কম্বাইন্ড প্রসেসের দিকে যাচ্ছি। আমরা একই প্ল্যাটফর্মে আবার আসবো। আমাদের দরজা সবসময় ওপেন, আমরা ডায়ালগ করছি। বরাবরের মতো এই বছরও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্থানে ফোবানা অনুষ্ঠিত হবে। তবে উত্তর আমেরিকার দেশ কানাডায় একটি ফোবানা অনুষ্ঠিত হচ্ছে। তাই মন্ট্রিয়ালের ফোবানা বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রবাসীদের জন্য দূতাবাস সেবা সহজ করতে ভ্রাম্যমাণ কনসিউলার ও কল্যাণ ক্যাম্পেইন সেবা চালু করেছে মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন। প্রবাসীদের ব্যাপক সাড়া পেয়ে আগামীতে দেশটির বিভিন্ন দ্বীপেও এই সেবা অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। মালদ্বীপে কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশি কর্মী রয়েছেন প্রায় লাখের অধিক। পাসপোর্ট নবায়ন সহ নানা জটিলতায় অনেক প্রবাসী অবৈধভাবে কর্মরত আছেন দেশটিতে। এবার প্রবাসীদের দূতাবাস সেবা সহজ করতে ভ্রাম্যমাণ কনসুলার ও কল্যাণ ক্যাম্পেইন সেবা চালু করেছেন মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন। রাজধানী মালে থেকে প্রায় ৫৩৪ কিলোমিটার দূরে অবস্থিত দেশটির আড্ডু সিটিতে সাপ্তাহিক ছুটির দিনে ২ দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলার ও কল্যাণ সেবা দিয়েছেন দূতাবাস কর্মকর্তারা। দ্বীপটির স্থানীয় একটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ কনসুলার ও কল্যাণ ক্যাম্পেইন আয়োজন করেন আড্ডু সিটি কাউন্সিলর। এই সময় প্রায় ৫০ জন প্রবাসী বাংলাদেশিকে মোবাইল ডিভাইসের মাধ্যমে ৫৫টি ই পাসপোর্ট, ১২টি এমআরপির এনরোলমেন্ট সহ তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড প্রদান করা হয় বলে জানান দূতাবাস কর্মকর্তা। এখানে আমরা ২ দিন থাকবো এবং ২ দিন আমরা বাংলাদেশি যারা আছে এখানে যাদের পাসপোর্ট নেই, পাসপোর্ট রিনিউ করতে হবে এবং যারা প্রবাসী কল্যাণ বোর্ডের যে মেম্বারশিপ কার্ড আছে ওই সেবা দেওয়ার জন্য আমরা এসেছি। কর্মব্যস্ততার কারণে প্রবাসীরা মালের অফিসে তাদের দূতাবাস সেবা গ্রহণ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। দূতাবাসের এই ধরনের ক্যাম্পেইনে জটিলতা থেকে রেহাই পাবেন বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। তো আমরা এখানে আড্ডু সিটি থেকে মালে যাইতে অনেক টাকা ব্যয় করার ব্যাপার, প্রায় মোরলেস রুপিয়া 9,000 প্লাস পরিমাণে টাকা প্রয়োজন লাগে। টিকিট, হোটেল বুকিং অনেক দোকান দিতে পড়তে হয়। আসলে একটা খুব সংকটে পড়েছিলাম, সেই সংকটটা কাটিয়ে আমাদের বাংলাদেশের হাই কমিশনারের পক্ষ থেকে যে টিম আড্ডু সিটিতে আসছে, আমাদের যে উদ্যোগটা করছে, যেটা আমাদের সহজ হয়েছে। মাল যেতে আমার ৬,০০০ টাকা খরচ হতো, টিকিট কাটা যেত, মালে থাকতে হতো
অনেক টাকা খরচ হলো, 10,000 টাকা প্রায় আমি সেভ হয়েছে। প্রবাসীদের ব্যাপক সাড়া পাওয়ায় আগামীতে দেশটির বিভিন্ন আইল্যান্ডে এই ক্যাম্পেইন আয়োজন করা হবে বলে জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। এটি আমরা ভবিষ্যতে আরও অন্যান্য আইল্যান্ডেও আমরা নিয়ে যাব, যাতে করে আমরা আমাদের প্রবাসীদের জন্য যে সেবাটি রয়েছে সেগুলো আমরা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি এবং এতে করে তারা মালদ্বীপের রাজধানী মালেতে না এসেই খুব সুন্দরভাবেই তাদের যে কাঙ্ক্ষিত সেবাটি সেটি তারা কম খরচে এবং কম সময় ব্যয়ে পাবেন। দূতাবাসের এমন কল্যাণমূলক কার্যক্রম দেশটির প্রতিটি আইল্যান্ডে অব্যাহত রাখার দাবি প্রবাসীদের। সময় সংবাদ, মালদ্বীপ। কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের শেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে দেশটির মন্ট্রিয়াল শহরে। স্থানীয় সময় রোববার অনুষ্ঠিত এ আলোচনা সভায় অংশ নেন পরিচালক রোমান আলম সহ অন্যান্য আয়োজকেরা। সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 21 ও 23 ফেব্রুয়ারি শিশু কিশোরদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে। 21 ফেব্রুয়ারি সারাদিন ব্যাপী স্কুলের ছাত্রছাত্রীরা ও বিভিন্ন দেশের শিশু কিশোররা ভাষা সৈনিকদের সম্মান জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। আয়ারল্যান্ডের কর্ক কাউন্টিতে শীতকালীন মেলার আয়োজন করা হয়েছে। মেলায় অংশ নেন শত শত প্রবাসী বাংলাদেশি, ছিল নেপালি ও পাকিস্তানি কমিউনিটির লোকজনও। মেলা ঘুরে সৈয়দ জলের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের পিঠাপুলির রসালো ঘ্রাণ আর দেশীয় পণ্যের সমাহারে কর্কের ব্ল্যাক রক হার্লিং ক্লাব ছিল আনন্দ আয়োজনে ভরপুর। আয়ারল্যান্ডের কর্ক কাউন্টির IT.com শীতকালীন মেলার আয়োজন করে। মেলায় বাংলাদেশি স্টলের পাশাপাশি ছিল পাকিস্তান ও নেপালের স্টলও। এমন আয়োজনে আসতে পেরে খুশি প্রবাসীরাও। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে, আর বাচ্চারা খেলছে, আর অনেক পিঠার স্টল হয়েছে, জামার স্টল, তো সব মিলিয়ে একটা বাংলাদেশ ফিল আসছে। টি.com-কে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে অর্গানাইজ করার জন্য। এরকম খাবার খাচ্ছি, অনেক মজার খাবার ছিল, ওটা খুব ভালো লেগেছে। বাংলাদেশের শীতকালীন মেলায় উপস্থিত হয়ে কর্ক কাউন্টির লর্ড মেয়র বাংলাদেশের সংস্কৃতির প্রশংসা করেছেন। এটি এমন একটি মুহূর্ত যেখানে অনেক রং, অনেক শব্দ এবং অনেক মানুষ উপভোগ করছেন। এটি কর্কে থাকা বাংলাদেশি কমিউনিটির সদস্যদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার সুযোগ দেয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা বাংলাদেশি প্রবাসীদের কৃতজ্ঞতা জানানোর সুযোগ পাই। স্থানীয় সহ দূর দূরান্ত থেকে আসা প্রবাসী বাংলাদেশি ও অন্য দেশের কমিউনিটির দর্শনার্থীদের ধন্যবাদ জানান আয়োজকরা। সত্যি আনন্দিত যে আসলে যে পরিমাণ লোক আমরা আশা করিনি তার থেকে ক্রাউড অনেক বেশি হয়েছে। আমরা আসলে প্রচেষ্টা ছিল আয়ারল্যান্ডের বুকে একটা দেশীয় ফিলিংস, বাংলাদেশের একটা ফিলিংস শীতকালীন মেলার মাধ্যমে বয়ে আনা। প্রতি বছরই এ ধরনের মেলা আয়োজনের আশা প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা। এর মাধ্যমে প্রবাসীদের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে তুলবে বলে মনে করেন তারা। পুরো আয়োজনটির সার্বিক সহযোগিতায় ছিল ক্রিস্টাল বিল্ডার্স অ্যান্ড প্রপার্টিজ ও IT.com প্রতিষ্ঠানটি। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আদর্শ প্রস্তুত হয়নি টাইগারদের, মানছেন হেড কোচ ফিল সিমন্স। তবে ক্রিকেটাররা সাদা বলে নিয়মিত ম্যাচ খেলায় স্কিল নিয়ে সমস্যা হবে না। শান্ত BPL-এ খুব বেশি ম্যাচ না পেলেও অধিনায়ককে নিয়ে আশাবাদী টাইগারদের ক্যারিবিয়ান কোচ। পাশাপাশি একটা দল হিসেবে খেলতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কোনো ফলাফল সম্ভব বলে বিশ্বাস করেন সিমন্স। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে বাংলাদেশের গ্রুপের দলগুলো ব্যস্ত চূড়ান্ত প্রস্তুতিতে। পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ খেলছে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে। টুর্নামেন্টের আরেক হট ফেভারিট ভারত সিরিজ খেলছে ইংল্যান্ডের বিপক্ষে। সবগুলো দলই আছে ওয়ানডে ম্যাচের মধ্যে। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে গেল ডিসেম্বরে। এরপর প্রায় 1.5 মাস ব্যস্ত ছিল BPL-এ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ক্যাম্প আয়োজন করলেও সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার 2 দিন আগেও পাওয়া যায়নি সব ক্রিকেটারদেরকে। এর মাঝে মেগা ইভেন্টের প্রস্তুতি কতটুকু হলো বাংলাদেশের? I agree with you that it's not the best preparation
আমি জানি এটা আদর্শ প্রস্তুতি নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সবাই যখন ওয়ানডে খেলছে তখন আমরা একটা টি-20 টুর্নামেন্ট শেষ করলাম। এখন বিশ্রামে সময় কাটাচ্ছে অনেকে। দেখা যাক এখানে যে 2-1টা সেশন পাবো, আশা করি সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারবো। তবে একটা ইতিবাচক দিক হলো ক্রিকেটাররা সাদা বলের ম্যাচে ছিল, স্কিলের দিক থেকে কোনো সমস্যা নেই। এখন মানসিক দিক দিয়ে ওয়ানডের সঙ্গে অভ্যস্ত হতে হবে। বিপিএল এর খুব একটা প্রভাব পড়বে না, কারণ গেল 2 দিন আমরা অনুশীলন করলাম, বিপিএল নিয়ে তেমন কোনো কথা হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা সবাই বিপিএল এ ম্যাচ পেলেও টাইগার অধিনায়ক শান্ত খেলেছেন মোটে 5 ম্যাচ। এর মাঝে 2 অঙ্কের স্কোর পেয়েছেন মাত্র 1 ম্যাচে। মেগা আসরের আগে তার ফর্ম নিয়ে কতটুকু চিন্তায় টিম ম্যানেজমেন্ট, কথা বলেছেন বিপিএল এ ফর্মে ফেরা লিটন দাসের দলে ফেরার সম্ভাবনা কতটুকু নিয়ে। আমি জানি সে কঠোর পরিশ্রম করছে, যখন থেকে ম্যাচ খেলতে পারছে না তখন থেকে আরো বেশি পরিশ্রম করছে। খেলাটা এখন 50 ওভারের, আর অধিনায়ক এই ফরম্যাটে খেলেননি এমন নয়। তবে তার একটা শক্ত মানসিক অবস্থা অবশ্যই প্রয়োজন, আর আমার মনে হয় তার সেটা আছে। শান্তর ফর্ম নিয়ে চিন্তা হলেও আমি জানি সে ফিরে আসবে। লিটনের সঙ্গে আমার কথা হয়েছে, স্কোয়াড থেকে বাদ পড়লে যে কেউ হতাশ হবে। আমার মনে হয় সে তার দুর্বলতা বুঝতে পেরেছে, সে ফর্মে ফিরতে কাজ করছে। এমন একজন ব্যাটারকে আপনি মিস করবেনই, এটা মেনে নিয়েই আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির খেলতে হবে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাশরাফির নেতৃত্বে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। এবার 68 উপমহাদেশের কন্ডিশনে টুর্নামেন্ট নিয়ে কোচ কতটা আশাবাদী? স্কোয়াডে থাকা সবাই যদি এক থাকে, দল হিসেবে পারফর্ম করে, তাহলে যে কোনো ফলাফল সম্ভব। আমি কোনো কিছুই অসম্ভব মনে করি না। যদি শিরোপা জেতার আত্মবিশ্বাস না থাকতো তাহলে আমি এখানে থাকতাম না। বিপিএলে নাহিদ রানার অতিরিক্ত ম্যাচ খেলার বিষয়টিও নজরে এসেছে হেড কোচের, যার কারণে গতিও কিছুটা কমে এসেছে। তবে বিশ্রামের মাঝে থেকে আবারও সেরা ছন্দে ফিরবে বলেও প্রত্যাশা সিমন্সের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল। সব দল একমত হলে আপত্তি নেই জানালেন প্রেস সচিব। স্বৈরাচারের লোকদের মাপ চেয়ে স্বভাব বদলাতে হবে, কারো ভয়ে চলবে না নতুন বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা। পিটাপিটি না করে সুবিচার নিশ্চিতে সময় দেওয়ার আহ্বান। এবং আওয়ামী লীগের নামে রাজনীতি করতে দেয়া হবে না, আইনের মাধ্যমে দাঁড় করানো হবে কাঠগড়ায়, জানালেন উপদেষ্টা। দল নয়, ছাত্রদের স্বার্থে ডাকসু রাজনীতির আহ্বান হাসনাতের। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।